আজকে আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সেল সাইকেল। ওকে, সেল সাইকেলে একটা জিনিস মনে করা যায়, ইট ইজ নিডেড ফর বডি গ্রোথ। আমাদের বডি গ্রোথের জন্য অলওয়েজ সেল সাইকেল ইজ নিডেড। এ নর্মাল সেল সাইকেল ইজ নিডেড, নট এ abnormal cell cycle. ওকে, normal cell cycle. So it is the cyclical sequence of events involving replication of cellular components. Okay, dividing in half, expanding and doing the same again in response to extracellular growth factor. সহজভাবে বাংলা আমরা বলতে পারি সেল সাইকেল ইজ এ প্রসেস ইন হুইচ এ সেল গ্রোস এন্ড ডিভাইডস টু ক্রিয়েট এ কপি অফ দ্য ইটসেলফ। মার থেকে বাচ্চা হয়, এটাই হচ্ছে সেল সাইকেল। ওকে, বাচ্চা সেল তৈরি হবে মা সেল থেকে। ওকে, this is the cell cycle, and we divided this cell cycle by nuclear division and cytokinesis. Nuclear division and cytokinesis দুইটা ভাবে বলতে পারি। nuclear division হচ্ছে cytokinesis। Interphase, this is the longest phase of cell cycle. Now we know that there are some factors that influence the cell growth. We called it external factors. Okay, external factors. These are the signal molecules, hormone, growth factors, death factors, and bind to surface of cell and trigger a reaction. এটা একটা সহজ উদাহরণ আমি তোমাদের দেই। সেটা হচ্ছে কার্সিনোমা, মানে ক্যান্সার। এই ক্যান্সারে এমন কিছু গ্রোথ ফ্যাক্টর তৈরি হয় বডিতে, মানে যেগুলো মিথ্যা, মানে ভুয়া গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়, ভুয়া। We don't need this type of growth factor, but these are the fraud type of growth factor that will falsely stimulate cell cycle. বুঝছো, মানে বাটপাট টাইপের কিছু সিগন্যাল মলিকুল আমাদের বডিতে তৈরি হয়, যাদের কার্সিনোমা হয়, ক্যান্সার। ওকে, এই বাটপাট গুলো কি করে, সেল সাইকেলকে উইদাউট এ রেগুলেট ওয়ে, কন্ট্রোলড ওয়ে স্টিমুলেট সেল সাইকেল। কোন ধরনের কন্ট্রোল ছাড়া তখন সেল সাইকেল চলতে থাকে, ইনক্রিজ সেলুলার প্রলিফারেশন এন্ড আলটিমেটলি কি হয়, কার্সিনোমা, ক্যান্সার। আবার দেখো, there are some external factors that influence cells. তার ভিতরে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দেখো হরমোন। এরকম একটা হরমোন কি আছে আমাদের বডিতে, গ্রোথ হরমোন। ঠিক আছে, কি হরমোন, গ্রোথ হরমোন। আরো কিছু ব্যাপার আছে যেগুলা সেল সাইকেলকে স্টিমুলেট করে, যেমন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। there are some also environmental factors. ওকে, হরমোনের ভিতরে আমরা বলতে পারি সেটা হচ্ছে গ্রোথ হরমোন। it will stimulate the protein synthesis, intercellular protein synthesis in the cell, and also it stimulates the cell cycle. ওকে, তার আগে তোমাদের যে কথা বলছিলাম, এখানে তোমাদের আমরা বলছি কি যে নিউক্লিয়ার ডিভিশন এন্ড সাইটোকাইনেসিস, এটাকে আমরা আরো তিন ভাগে বলতে পারি। যে ইট ইজ ডান বাই ডুপ্লিকেশন অফ দ্য সেলুলার কন্টেন্টস, যেটাকে আমরা বলি ইন্টারফেস। এই যে এটা, দিস ইজ ইন্টারফেস, ডুপ্লিকেশন অফ দ্য সেলুলার কন্টেন্টস, ডুপ্লিকেশন অফ সেলুলার কন্টেন্টস। তারপর হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন। দেখো এই যে ডুপ্লিকেশন অফ সেলুলার কন্টেন্ট, নিউক্লিয়ার ডিভিশন এবং সাইটোকাইনেসিস। সো হোয়াট ইজ সাইটোকাইনেসিস? সাইটোকাইনেসিসটা কি? কাইনেসিস নতুন ভাবে তৈরি হওয়া, সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন স্যার। ওকে, গুড। ডিভিশন অফ সাইটোপ্লাজম, it is controlled by alternate activation and deactivation of a key enzyme. একটা কি এনজাইম আছে, মানে মূল এনজাইম, এটাকে বলা হয় সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ, সিডিকে। এবং এটার কোন এনজাইমের নাম হচ্ছে সাইক্লিন। এটার মাধ্যমেই হচ্ছে টোটাল এই প্রসিডিউরটা, সেল সাইকেলটা কি হয়, হচ্ছে। এনজাইমটার নাম হচ্ছে কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ, সিডিকে।
সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ। আর এখানে সাইক্লিনটা হচ্ছে কি কোএনজাইম, সাইক্লিনটা হচ্ছে কোএনজাইম। So we see there is the overview of a cell cycle. একটা কমপ্লিট সেল সাইকেলের ওভারভিউ কি এটা তোমাদের অলরেডি আমি তো বলছি, ছবিটা দেখাইছিলাম সবাইকে। ওভারভিউ অফ দ্য সেল সাইকেল, এটা কমপ্লিট একটা ভিউ আছে সেল সাইকেল, ঠিক আছে। লুক লাইক এজ এ পাই চার্ট, কিছুটা পাই চার্টের মতো দেখতে, ঠিক আছে। যেখানে দেখো যে ইন্টারফেস G1 ফেজ, S ফেজ এবং G2 ফেজ, এই যে টোটালটা, এই যে টোটালটা, এই অ্যাশ কালারের, এটা ইয়েলো কালার, আর এটা কি ব্লু কালার, আকাশী কালার, এই তিনটা একসাথে হচ্ছে কি ইন্টারফেস। ওকে, তারপর হচ্ছে এম ফেজ হচ্ছে মাইটোসিস, যেখানে হচ্ছে ডিভিশন অফ দ্য নিউক্লিয়াস এন্ড সেপারেশন অফ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ অকার। টোটাল আমরা এটাকে ভাগ করতে পারি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। ওকে, সো G1 ফেজ, G1 ফেজটা হচ্ছে গ্রোয়িং ফেজ, G1 ফেজ ইজ এ গ্রোয়িং ফেজ। ওকে, অথবা এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি যে প্রি সিনথেটিক ফেজ, another name is প্রি সিনথেটিক ফেজ। It is the first gap phase or first checkpoint, এবং এটার ডিউরেশন হচ্ছে কি ভেরিয়েবল। এই যে G1 ফেজ, G1 ফেজের ডিউরেশনটা অলওয়েজ ভেরিয়েবল। ওকে, G1 ফেজে মূলত কি হয়, সেলুলার গ্রোথ, মেইনলি সেলুলার গ্রোথ হয় G1 ফেজে, সেলের গ্রোথ হয়, সেল আকারে বড় হয়। ওকে, এবং সেটা কিভাবে হচ্ছে, অবশ্যই আরএনএ সিনথেসিসের মাধ্যমে হচ্ছে, বাই ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন। তো G1 ফেজে মূলত কি হচ্ছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এন্ড রিপেয়ার অফ দ্য ডিএনএ, ড্যামেজ ডিএনএ। G1 ফেজে একটা মানে মূল একটা জিনিস হয়, সেটা হচ্ছে রিপেয়ার, ধ্বংস বা কোনো মিউটেশন থাকলে, কোনো একটা মিউটেশন থাকলে সেটা রিপেয়ার হয়, ডিএনএ রিপেয়ার হয় G1 ফেজে। তো ওভারঅল তোমাদের মনে রাখতে হবে G1 ফেজটা হচ্ছে কি, দিস ইজ এ গ্রোথ একটা ফেজ, সেলুলার গ্রোথ ফেজ G1 ফেজ। ওকে, এখানে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এন্ড ট্রান্সক্রিপশন মানে কি RNA synthesis, translation, protein synthesis and repair of the DNA damages occurs. When a completely daughter cell is produced in these G1 phases. Okay, G1 phase, এই যে দেখো G1 ফেজে কি হচ্ছে, মাইটোসিসের পরে এখানে হচ্ছে G1 ফেজে, এই যে এখানে এসেই কিন্তু G0 ফেজটা হয়। G1 ফেজে দেখো সাইটোকাইনেসিস হওয়ার পরে দুইটা ডটার সেল তৈরি হয়ে যাচ্ছে আফটার সাইটোকাইনেসিস, দেখছো। G1 ফেজ তোমরা একটা জিনিস কিছু মনে রাখবা, এটাকে আমরা বলছি গ্যাপ ফেজ অথবা চেকপয়েন্ট ফেজ বলার কারণ কি, চেকপয়েন্ট, এই যে এখানে মনে করো টোটাল তৈরি হয়ে আসার পরে এই G1 ফেজে, এই যে দেখো এই G1 ফেজে আসলে কি হচ্ছে, চেক হচ্ছে এখানে যে আমরা যে দেখো ডটার সেল তৈরি হওয়ার পরে যে ডিএনএটা, এই ডিএনএটাতে কোনো ভেজাল আছে কিনা, কোনো মিউটেশন আছে কিনা সেটা চেক করা হয় এই G1 ফেজে, বুঝতে পারছো। এবং এটার পরে হচ্ছে রেপ্লিকেশন শুরু হয়। এই যে দেখো ইচ অফ দা 46 ক্রোমোসোম ইজ ডুপ্লিকেটেড বাই দা সেল, এই যে এখান থেকে ডুপ্লিকেশন হয়ে কি হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে। সেহেতু এনে কি হবে, কিছু প্রিপারেশন নিতে হবে না, রেপ্লিকেশনের আগে প্রিপারেশনের দরকার আছে না G1 ফেজ থেকে যখন রেপ্লিকেশন হবে, দেখছো এই যে দেখো এখান থেকে রেপ্লিকেশন হয়ে হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোম, মানে প্রত্যেকটা পুরো 46টা ক্রোমোজোমের রেপ্লিকেশন আছে। তাহলে কি আমরা এটাকে বলতে পারি না প্রিপারেশন ফেজ বলতে পারি, এরকম পরীক্ষার আগে যেমন তোমরা প্রিপারেশন, এরকম প্রিপারেশন ফেজ বলতে পারি। দিস ইজ ওয়ান টাইপ অফ প্রিপারেশন ফেজ, G1 ফেজ। ওকে, ইট ইজ এ প্রিপারেটরি ফেজ ফর রেপ্লিকেশন, আমরা কি বলতে পারি যে দিস ইজ দ্য প্রিপারেটরি ফেজ অফ রেপ্লিকেশন। ওকে, এবং সেটা কি র্যাপিডলি ডিভাইডিং সেলে অ্যাবসেন্ট, এটা র্যাপিডলি ডিভাইডিং সেলে থাকে না। যেসব সেলগুলা যেমন এপিথেলিয়াল সেলে আসলে খুব দ্রুত র্যাপিডলি এটা ডিভাইডেড হয়, সেহেতু এপিথেলিয়াল সেলে G1 ফেজ থাকে না। এখন মনে করো কোনো কারণে ডিএনএ ড্যামেজ হয়ে গেল, ইফ এনি কজ,
যেটা আমরা বলছিলাম মিউটেশনে পড়াছিলাম যে there is a damage of the DNA। আমাদের শরীরে আল্লাহ তাআলা প্রদত্ত একটা প্রোটিন আছে P53, বুঝছো? এত একটা গুরুত্বপূর্ণ একটা প্রোটিন। P53 protein activity is increases if the DNA is become damaged। If the DNA is damaged, যেমন করো radiation, anti-cancer drug or any other causes the mutation of the DNA, so P53 protein activity is rises, বুঝছো? P53 is rises এবং সেটা আলটিমেটলি কি করে, G1 ফেজে এসে সেলের যে রেপ্লিকেশন সেটাকে বন্ধ রাখে। এই P53 that inactivate specific cyclin dependent protein kinase CDK। তোমাদের প্রথম যেটা বলছিলাম CDK কে কি করে, ইনহিবিট করে রাখে। সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ P53 CDK যদি ইনহিবিট করে রাখে তখন G1 ফেজটা কিছুটা পরিমাণে বন্ধ থাকে এবং সেখানে কি হয়, G1 ফেজে এসে এই ডিএনএ ড্যামেজ ডিএনএটা রিপেয়ার হয়। এখন মনে করো কোনো কারণে আমাদের শরীরে P53 এটা কি হয়ে গেল, ডিফেক্টিভ থাকলো, ঠিক আছে? তখন কি হবে, রেপ্লিকেশন হবে ঠিকই, ডিএনএটা ঠিকমতো রিপেয়ার না হয়। কথাটা মনে রাখো, ইফ দেয়ার ইজ এনি ডিফেক্ট ইন দা P53, এটা তোমাদের পরীক্ষায় আসে। P53 তোমাদের বলা হয় যে আচ্ছা আমাদের এটাকে বলা হয় টিউমার সাপ্রেসর জিন। P53 যেটা হচ্ছে আমাদের বডিতে একটি প্রোগ্রেশনতা টিউমারকে ইনহিবিট করে। যেমন সেল সাইকেলের যদি বেসিকটা তোমরা ভালোভাবে জানতে পারো, ভবিষ্যতে তোমাদের সেল সাইকেলে রিলেটেড যেমন কার্সিনোমা, মেটাস্টেসিস এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে। বুঝতে পারছো? So always P53 know about the action of the P53। তো কোনো কারণে যদি এটা ডিফেক্টিভ হয় তখন সেটা কি করবে না, এখানে কোনো সময় দিবে না ডিএনএ কে রিপেয়ার হওয়ার জন্য। G1 ফেজে ডোন্ট গিভ এনি টাইম, কোনো সময় দিবে না। তখন কি হবে, আলটিমেটলি আমাদের বডিতে ডিএনএটা রিপেয়ার না হয়ে চলে যাবে কোথায়, রেপ্লিকেশন ফেজে চলে যাবে। তার মানে কি, মানে ভুল নষ্ট ডিএনএ তৈরি হইতেছে, ভুল ডিএনএ তৈরি হইতেছে এবং রেপ্লিকেশন মাধ্যমে যাইতে থাকবে। এবং এইভাবে যদি চলতে থাকে আলটিমেটলি কি হবে, মানে বিভিন্ন ভুল প্রোটিন আমাদের বডিতে তৈরি হবে। রং প্রোটিন ইজ সিনথেসাইজড ইন আওয়ার বডি এবং আলটিমেটলি এটা মেটাস্টেসিস করবে, কার্সিনোমা বডিতে আমাদের বডিতে কার্সিনোমা হয়ে যাবে। ঠিক আছে? সো P53 is too much important for our body। এবং এই ফেজের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, G1 ফেজের in this phase cells are responsive to both positive and negative growth factor। এই ফেজে আমি ইচ্ছা করলে আমরা সেলকে কি করতে পারি, পজিটিভলি স্টিমুলেশন দিতে পারি, নেগেটিভলি স্টিমুলেশন দিতে পারি। এবং একটা মজার জিনিস কি জানো, the scientist, the genetic engineers or the genetic scientist যারা আছে তারা মূলত এই জায়গাটা নিয়ে নাড়াচাড়া করে। একটা সেলকে তারা আইসোলেট করে, they will isolate the cell এবং এই G1 ফেজ দিয়ে তাদের যত গবেষণা, এখানে আসলে কি হচ্ছে, কিভাবে P53 অ্যাক্টিভিটি বাড়ানো যায়, হ্যাঁ, বা কিভাবে ইনহিবিশন হচ্ছে, এইগুলা নিয়ে কিন্তু একজন সায়েন্টিস্ট নোবেলও পেয়েছে, নোবেল পুরস্কার, শুধু এই G1 ফেজ নিয়ে কাজ করতে গিয়ে। বুঝতে পারছো? এবং যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলা আবিষ্কার করা হয়, বা অ্যান্টি ক্যান্সার ড্রাগস, হ্যাঁ, সেগুলোও কিন্তু এই G1 ফেজে কাজ করে। বুঝতে পারছো? এবং এই কারণে আমরা P53 কে সেলের গার্ডিয়ান বলা হয়, কি অভিভাবক, the guardian of the cell। P53 this protein is the guardian of the cell। এবং এই ফেজে নির্ধারিত হয় যে পরবর্তী পর্যায়ে যাবে কিনা, ডটার সেলটা পরবর্তীতে যাবে কিনা এটা নির্ধারিত হয় G1 ফেজে। So this phase make the decision whether the cell will divide or not। G1 ফেজ থেকে আসলে পরবর্তী ফেজে যাবে কিনা সেটা নির্ধারণ করতেছে। এই কারণে আমি প্রথমে তোমাদের কি দিয়ে শুরু করছি, G1 ফেজ দিয়ে শুরু করছি। কথাটা কি বুঝতে পারছো? মানে এখানে পর্যাপ্ত গ্রোথ ফ্যাক্টরের সিগন্যাল যদি না পায় G1 ফেজ আর S ফেজে যাবে না, তখন সেটা কোথায় চলে যাবে, G1 phase ultimately go to G0 phase, cell cycle arrest। আমরা বলি না যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। তখন G1 ফেজে যাওয়ার পরে যখন দেখবে যে এর কোনো ডিফেক্ট আছে
তখন সেল দরকার নাই, বাবা আমার নাই মেমোতে যাওয়ার দরকার নেই। মানে কি এস ফেজে আর যাওয়ার দরকার নেই। উই ডোন্ট নিড টু গো টু এস ফেজ, উই ডোন্ট ওয়ান্ট টু রেপ্লিকেট দ্য রং ডিএনএ containing cell. So ultimately the cell is go to cell cycle G0, cell cycle arrest এ চলে যায়। আন্ডারস্ট্যান্ড? এতক্ষণ ধরে G1 ফেজটা পড়ানোর কারণটা কি? সো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস G1 ফেজ থেকে তোমাদের অবশ্যই জানতে হবে, যে এটা হচ্ছে ফার্স্ট গেট পেজ অথবা ফার্স্ট চেক পয়েন্ট। প্রথম চেক পয়েন্টটা হচ্ছে এটা, এখানে ডিএনএ কে চেক করা হয় কোনো সমস্যা আছে কিনা। ওকে, এখানে কি হচ্ছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রিপেয়ার অফ দ্য ডিএনএ, এই তিনটা জিনিস হচ্ছে G1 পেজে। ওকে, এবং এখানেই কি হচ্ছে P53 প্রোটিন, সেটা সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজকে কি করে, ইনহিবিট করে if there is any problem in the DNA. এবং this phase regulate whether the cell will go to the another phase or go to the G0 phase. Okay, তারপর হচ্ছে ইন্টারফেস। Interface, this is the extent from G1 as G2 phase. Here the cell makes two sets of its DNA. Interface. মানে G1 থেকে G2 পর্যন্ত অবস্থাটাকে হচ্ছে তোমার ইন্টারফেস। From G1 to G2 মানে G1 S এবং G2, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারফেস। এবং এটাকে আমরা এভাবে বলতে পারি যে this is the period between cell division. It is the period between cell division. একটা সেল থেকে আরেকটা সেল যখন হচ্ছে তার মাঝখানের পিরিয়ডটাই হচ্ছে ইন্টারফেস। ওকে, এবং এই ফেজে কিন্তু আমরা ক্রোমোজোম গুলোকে দেখতে পারি, পরিষ্কার দেখতে পারি, যে দেখছো ক্রোমোজোম গুলোকে পরিষ্কার দেখা যায়। Due to the chromosomes are biologically active and showing replication in this phase. এই ফেজে ক্রোমোজোম গুলো কি থাকে, বায়োলজিক্যালি অ্যাক্টিভ থাকে। And we completely and clearly see these phases. এবং আমি তোমাদের বলছিলাম না, আমরা যখন ক্রোমোজোম স্টাডি করি, when you do the chromosome study, due to find out any chromosome abnormality, due to find out any chromosome abnormality, মানে ক্রোমোজোমে কোনো প্রবলেম আছে কিনা, ক্রোমোজোমাল ডিসঅর্ডার গুলো তোমাদের পড়ানো হয়েছে না, এই যে ক্লিনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, তখন ক্রোমোজোমাল ডিসঅর্ডার গুলো আমরা ডায়াগনোসিস করার জন্য আমরা যখন সেলটাকে আইসোলেট করি, আইসোলেট করার পর আফটার আইসোলেশন we remain or we give some chemical substance to remain the cell in the interface. Then we see the cellular chromosome in a biologically active form through electron microscope. তখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা কি দেখি যে সেলের এই ফেজে ক্রোমোজোম গুলো কিভাবে আছে, কিভাবে সংগঠিত অবস্থায় আছে। বুঝতে পারছো? এবং এখানে দেখো কি বলা হচ্ছে যে as the DNA is copied, the cell also grows in size. যখন কি হয়, ডিএনএটা কপি হয়ে যায়, তখন সেল ইজ অলসো গ্রো ইন সাইজ। এবং এখানে কি হচ্ছে, here the cell makes two sets of its DNA. এই ইন্টারফেজে এসে কি হয়, দুই সেট ডিএনএ তৈরি হয়, and the organelles in the cell also double themselves. এবং অর্গানেলস যেগুলো আছে, কি কি আছে অর্গানেলস, এই কইতে পারতেছেন পড়ছনা তোমরা এগুলো অ্যানাটমিতে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্যারক্সিজোম, এগুলো কি অর্গানেলস না, গোলজি বডিজ, এগুলো তো অর্গানেলস। অনেকভাবে ভাগ আছে মেমব্রেন বাউন্ড এবং নন মেমব্রেন বাউন্ড অর্গানেলস। ওকে, এই নরমাল জিনিসগুলো জানো না কেন, ঠিক আছে। এবং সেলস স্পেন্ড মোস্ট অফ দ্যার টাইম ইন দ্য ইন্টারফেস, তার জীবনের বড় বড় সময়টা একটা সেল, এবং সেল স্পেন্ড মোস্ট অফ ইটস টাইম ইন দিস ইন্টারফেস সিস্টেম। বুঝছো, তার জীবনের একটা বড় সময় ইন্টারফেসে কাটায়। এই হচ্ছে ইন্টারফেস, আর কিছু নাই ইন্টারফেস থেকে তোমাদের জানার মতো, ঠিক আছে। এই যে দেখো, at the end of the interface the cell has twice the amount of genetic materials it needs. তখন আলটিমেটলি ইন্টারফেসে মনে রাখবা, আমাদের বডি যত সেলুলার মেটাবলিক অ্যাক্টিভিটি মেইনলি ইন্টারফেসে হয়। সেলুলার মেটাবলিক অ্যাক্টিভিটিস mainly occurs in these interfaces. Okay,
এই তো সেল সাইকেল আসলে মেইনলি G1 পেজ এবং ইন্টারফেসটাই হচ্ছে মেইন। ইন্টারফেস তো তোমাদের শর্ট নোটেও আসে ইন্টারফেস। ওকে, আর এস পেজে মূলত কি হয়, মানে এটা ওই তোমার ইন্টারফেসের ভিতরেই রেপ্লিকেশন হয়, ঠিক আছে। মেইনলি এস পেজে কি হয়, রেপ্লিকেশন। এই যে দেখো ছবিতে দেয়া আছে রেপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে জি2 পেজ। জি2 পেজে কি হচ্ছে, ইট ইজ দ্য সেকেন্ড গ্যাপ পেজ অথবা সেকেন্ড চেক পয়েন্ট আমরা বলতে পারি। একটা চেক পয়েন্ট G1 আর একটা হচ্ছে G2, ঠিক আছে। এখানে সেলুলার গ্রোথটা হয় খুব ব্রিফলি, ঠিক আছে। এবং রেপ্লিকেশনের পরে কোনো ভুল হয়েছে কিনা, এই যে দেখো এস পেজে রেপ্লিকেশন হয়ে গেছে। আফটার রেপ্লিকেশন if there any problem in this DNA, it will be corrected in the G2 page। তখন এটা G2 পেজে কারেকশন করা হয়। ওকে, এবং এই ফেজেও তোমার পরবর্তীতে মাইটোসিস যখন শুরু হবে, এই যে G2 পেজের পরে মাইটোসিস হবে না, তার মানে আবার একটা প্রিপারেশন নিতে হয়। সেই প্রিপারেশনটা কি, নতুন করে কোনো প্রোটিন সিনথেসিস করা, ঠিক আছে। নতুন করে কোনো প্রোটিন সিনথেসিস করা, নতুন অর্গানিক সিনথেসিস করা, সেগুলো হচ্ছে এই ফেজে হয়, মানে মাইটোসিসে যাওয়ার পূর্বে। সো this is also a second checkpoint and also the second preparatory phase for the cell when it is go to the mitosis, understand। তারপর মাইটোটিক ফেজ, এখানে কি হচ্ছে, নিউক্লিয়ার ডিভিশন। এটা হচ্ছে আমরা কি হচ্ছে, নিউক্লিয়ার ডিভিশন। যে প্রথমে আমরা যেটা বললাম, সাইটোকাইনেসিস, মাইটোসিস আর ইন্টারফেস। এই যে মাইটোসিস, এই টোটাল সেল সাইকেলটা দেখো খুব সুন্দর লাগে। মাইটোসিস, সাইটোকাইনেসিস এবং G1 থেকে S, এটা হচ্ছে কি ইন্টারফেস। শেষ। এখন আমাদের হচ্ছে মাইটোসিস, নিউক্লিয়ার ডিভিশন। এখানে কি হচ্ছে, মাইটোসিস অফার্স when cell divides into two daughter cell। এখানে কি হচ্ছে, সেলুলার নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে এবং দুইটা ডটার সেল তৈরি হচ্ছে, দুইটা ডটার সেল। there is two formation of two daughter cell, formation of two daughter cell। এবং এখানে সবসময় মনে রাখবে, এই পেজে আমরা ক্রোমোজোম দেখতে পারবো না, ঠিক আছে। ক্রোমোজোম স্যার ইনএক্টিভ হিয়ার, এই জায়গায় এসে ক্রোমোজোম কি থাকে, ইনএক্টিভ থাকে। এবং একটা মজার জিনিস অবশ্যই সবসময় মনে রাখবে, মাইটোসিস ইজ অলওয়েজ অ্যাবসেন্ট ইন নিউরন। ইট ইজ অ্যাবসেন্ট ইন নিউরন। নিউরনে কোনো মাইটোসিস হয় না। যদি হয়তো আমাদের মাথা বড় হয়ে ফাইটটা যেত, ঠিক আছে। জন্মের সময় যা থাকে তাই, there is no mitosis in the neuron। so ultimately these are the total cell cycle। তোমাদের এটা সারা জীবনে তোমাদের লাগবে, যখন তোমরা প্যাথোলজি পড়বা তখনও লাগবে, জেনেটিক ডিসঅর্ডার যখন পড়বা তখন লাগবে। ওকে, এবং এখান থেকে তোমাদের ইন্ডিভিজুয়ালি কিছু কোশ্চেন আসে, যে আসলে জি1 পেজে কি কি হচ্ছে, what are the events that occur in the G1 phase। মাইটোসিস, শুধু মাইটোসিস আসতে পারে, এটা তোমাদের অ্যানাটমিতেও আসে। ওভারঅল সেল সাইকেল, যদি ওভারঅল সেল সাইকেল আসে, তোমরা প্রত্যেকটা পেজের সাথে কি প্রপার্টিজ গুলো লিখে দিবা। G1 পেজে কি হয় আমি তো বললাম তোমাদের। তারপর হচ্ছে ইন্টারফেস যদি আসে, শুধু ইন্টারফেস G1, S এবং G2 পেজ, এই তিনটাই দিয়ে দিবা এবং সাথে ছবিটা দিয়ে দিবা, ঠিক আছে। আর সেল সাইকেল আসলে পুরোটা একসাথে তোমরা প্রত্যেকটা পয়েন্ট সহকারে দিয়ে দিবা। 4-5 মিনিট লাগবে পুরোটা লিখতে। সাথে অবশ্যই মাস্ট বি রাইট দিস ফিগার, এই ফিগারটা তোমার দিতে হবে। ওকে, সেল সাইকেল এখানেই তোমাদের আজকে শেষ। এনি কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে সেল সাইকেল সম্পর্কিত? কোনো কোশ্চেন নাই। সো আর 2 মিনিট তোমরা রেস্ট নাও, 4 মিনিট, তারপর তোমাদের অ্যানাটমি ক্লাস ম্যাডামের সাথে।